আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আরেকটা রাইড ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ওয়েদারটা খুবই সুন্দর, হালকা বৃষ্টি পড়ছে। প্রচণ্ড গরমের মধ্যে হঠাৎ এরকম বৃষ্টি আসলে যে একটা প্রশান্তি আসে, ওটা অতুলনীয়। তো শর্ট একটা রাইড ভিডিও শেয়ার করবো আপনাদের সাথে। ওয়ার্ল্ড কাপের জন্য ব্রাজিলের জার্সিটার একটা প্রচার হবে। আমাদের বিশ্বকাপের বেশ কয়েকটি ম্যাচ চলে গেল এবং খেলা কিন্তু এখন দারুণ জমজমাট অবস্থা। এদিকে আর্জেন্টিনার ফ্যানরা তো আকাশে উঠছে, ওদের টিমের জয়ে তারা খুবই এক্সাইটেড। বিশেষ করে মেসির যে পারফরমেন্স ছিল সেটা খুবই ভালো ছিল। যদিও ব্রাজিলিয়ান ফ্যান হিসেবে একটু সমালোচনা না করলে ব্যাপারটা একটু কেমন দেখা যায়। আমি এই ক্ষেত্রে বলতে চাই যে মেসি হ্যাট্রিক করেছে, অভিনন্দন, বাট মেসির 2টা গোল অন্য ভালো কোনো গোলকিপার হলে হয়তো বা দেওয়া পসিবল হতো না। ফার্স্ট গোলটা গোলকিপারের হাতেই লাগে। এই ক্ষেত্রে একটু তো কথা থাকে যে হয়তো আরেকটু ম্যাচিওর আর একটু ভালো কোনো গোলকিপার হলে ওই বলটাও ডিফ্লেক্ট করতে পারতো। আরেকটা সেকেন্ড গোলটা যেটা হয় সেটা কিন্তু রিবাউন্ড হয়, গোলকিপার ভালো করে রিসিভ করতে না পারায় মেসির পায়ে চলে যায়। এবং থার্ড গোলটা একদম পিওর ক্লাসিক মেসি গোল, ওটা কিছু করার নাই। এখন মেসির কাছে কোনো কিছু কেড়ে নিব না, বিষয়টা হচ্ছে যে আপনি ট্রাই না করলে গোল হবে না। এবং ফার্স্ট গোলটাও মেসির শটটা দারুণই ছিল, হয়তো বা আরেকটু ডানে হলে গোলকিপার কোনো চান্স পেত না। আর সেকেন্ড গোলটা মেসি কিন্তু একদম দারুণ একটা পজিশনে ছিল, যে কারণে এই বলটা কিন্তু সে পেয়েছে। সো এদিক থেকে অবশ্যই মেসির যে ফুটবল জ্ঞান এটা অসাধারণ, এটার বলার কোনো অপেক্ষা রাখে না। এবার ব্রাজিল ফ্যান হিসেবে দু একটা কথা বললাম, আর্জেন্টিনা ফ্যানদেরকে একটু না খেপাইলে হয় না। আমরা এমনিতেই ড্র করার কারণে আমরা তো আসলে তেমন কিছু বলতে পারছি না, তাই এখানে একটু সমালোচনা খোঁজার চেষ্টা। পরবর্তী ম্যাচ ব্রাজিলের হাইতির সাথে 20 তারিখে, ওটা নিয়ে আমরা খুবই আগ্রহে আছি। এখানে অনেকগুলো বিষয় আছে যে হাইতির সাথে ইনশাল্লাহ ভালো একটা জয় আশা করছি আমরা, এবং এখানে গোলের ব্যবধানটা বেশি হলে আমাদের জন্য ভালো হবে, কনফিডেন্সের জন্য, আমাদের ফ্যানদের জন্য। আর নেইমারের যে বিষয়টা, নেইমারের ব্যাপারটা এখনও ক্লিয়ার না, কারণ নেইমার আদৌ প্রথম রাউন্ডে খেলবেন কি না, সেকেন্ড রাউন্ডও খেললেও আঞ্চলিক তাকে কতটুকু খেলাবে। তবে প্রথম ম্যাচ দেখে যেটা একদম শিওরলি বোঝা যাচ্ছে যে নেইমারের পরিবর্তে এমন কোনো প্লেয়ার ব্রাজিলে এখনও তৈরি হয়নি। তো এগুলো নিয়ে আলোচনা করছি গত ভিডিওতে, ওটা নিয়ে আবার আলোচনা করব না। পর্তুগালের ম্যাচটা নিয়ে আসি। পর্তুগালের কাছে যেরকম এক্সপেকটেশন ছিল, যেরকম তারা পারফর্ম করে আসছে ওয়ার্ল্ড কাপে, সেই হিসেবে তারা কোনো পারফর্ম করতে পারেনি। রোনালদোর কাছে তেমন কোনো বল পৌঁছাতেই পারেনি যে রোনালদো ভালো কিছু করবে, আর রোনালদোরও সেই আগের তীক্ষ্ণতা নাই। এখানে মেসি আর রোনালদোর মধ্যে বা নেইমারের মধ্যে একটা পার্থক্য যেটা ধরা পড়ে, মেসি নিজের খেলার ধরনটাই পাল্টায় ফেলছে। কারণ ও জানে যে ওর 25 বছর বয়সের যেই স্পিড ছিল, যেই ড্রিবলিং ছিল, সেটা ওর নাই। তাই সে খুবই একটা শান্ত এবং মাঝে মাঝে হাঁটাহাঁটি পজিশনে সে খেলে। সে আস্তে আস্তে করে তার পজিশনটা তৈরি করে, বল নিয়ে সারাক্ষণ দৌড়ায় না, হঠাৎ করে একটা রান করে যাতে প্রতিপক্ষ হঠাৎ চমকায় যায়। তো সেই হিসাবে মেসির বুদ্ধিমত্তাটা এইখানেই মেসি রোনালদোর চেয়ে আগায়, যে সে তার বয়স অনুযায়ী খেলাটাকে পরিবর্তন করে নিচ্ছে। আর নেইমারের বিষয়টা, নেইমার আসলে দীর্ঘদিন ধরে ইনজুরি থাকার পরে ওর স্পিড কমে গেছে, ওর একটা খেলার স্টাইল পাল্টায় গেছে। কিন্তু আমার মনে হয় মেসি আর্জেন্টিনার জন্য যেই জিনিসটা করতে পারছে, নেইমারও সেই জিনিসটা করতে পারবে। কারণ নেইমারের যে অভিজ্ঞতা, যে স্কিল, এটা আসলে রিপ্লেস করা যাবে না। তারপরে ইংল্যান্ডের খেলায় আসি। ইংল্যান্ডের খেলায় অসাধারণ হয়েছে। বিশেষ করে আমরা যদি কেইনের কথা ধরি, আমার মাঝে মাঝে মনে হয় যে কেইনের একদিক থেকে ভাগ্য খারাপ যে সে ইংল্যান্ডে জন্ম নিয়েছে। এই প্লেয়ারটা যদি কোনো কারণে আপনার জার্মানিতে হতো, তাহলে এতদিনে তার আন্ডারে ওয়ার্ল্ড কাপ থাকতো। মানে ও এত ভালো একটা প্লেয়ার, ওর গোলগুলো এত অসাধারণ, ডি বক্সের ভিতরে ওর মুভমেন্ট এত দারুণ, মানে ফর্মে থাকা মিরোস্লাভ ক্লোসার মতো ওর খেলার স্টাইল। মানে কোনো বল সে মিস করে না, দূর থেকে তার লং শটগুলো দারুণ হয়, এটা একটা বিষয়। আর এই বিশ্বকাপে মজার ব্যাপার হচ্ছে, মানে ছোট দলগুলোর যে পরিকল্পনা,
তারা সেই পরিকল্পনা অনুযায়ী খেলে কিন্তু ভালোই ফলাফল করছে। 2-1 ম্যাচে বড় জয় থাকলেও এইবারের ওয়ার্ল্ড কাপে চান্স পাওয়া প্রতিটি দল কিন্তু বেশ ভালোই খেলেছে। আমি বলবো যে ওয়ার্ল্ড কাপের একটা উত্তেজনা তারা তৈরি করতে পারছে। বিশেষ করে স্পেন ম্যাচটা ছিল একটা দারুণ একটা উদাহরণ এই ওয়ার্ল্ড কাপের ছোটো বড়দের মধ্যে যে পার্থক্যটা। হ্যাঁ, কোনোভাবেই মনে হয়নি যে স্পেনকে তারা হারাবে, ছোটো দলগুলো হারাবে বা জিতে যাবে এরকম কিছু মনে হয়নি। কিন্তু এই যে তারা বড় দলদেরকে জার্মানির মতো গোল দিচ্ছে না, তারা যে একটা পয়েন্ট ছিনিয়ে নিতে পারছে অথবা একটা সম্মানজনক হার নিচ্ছে, এটা কিন্তু অনেক বড় একটা বিষয় ওয়ার্ল্ড কাপে। হ্যাঁ, যে এক পেশে এক চেটিয়া গোল হলে খেলার মজাটা চলে যায়। আর সবসময় বরাবরই আমাদের সবার আসলে ছোট দলের প্রতি একটা সাপোর্ট থাকে। তো সেই হিসেবে প্রতিটা ম্যাচে আমরাও কিন্তু দর্শকটা দারুণ একটা আনন্দ পাচ্ছি যে বড় দলকে ছোট দলরা রুখে দিচ্ছে। আর এই ওয়ার্ল্ড কাপে যদি বলতে হয়, জার্মানি ফুল টিম স্টার, মেসি স্টার, এমবাপ্পে স্টার, এই কয়েকটা প্লেয়ার আপনার আসলে খুবই ভালো খেলেছে। আরও আছে অনেকেই, কিন্তু এই কয়েকটা জিনিস যদি বলতে হয় তাহলে এরা আসলে চোখে লাগার মতো ভালো খেলছে। ভিনিসিয়াস প্রথম ম্যাচটা খারাপ খেলে নাই, ভালো খেলছে। আমার ব্রাজিলের নাম বলতে গেলে ওর নামই বলতে হয়, বাকিদের অ্যাভারেজ মিডিওকার পারফরমেন্স ছিল। সো দেখতে চলে আসলাম আবদুল্লাপুর, ছোট্ট একটা জটলা আবদুল্লাপুরে। রাতে আবার ম্যাচ আসছে এবং শনিবার সকালে আমাদের প্রতীক্ষিত ম্যাচ। এদিকে শনিবারে আমার ডিউটি আছে, বিশাল এক টেনশনে আছি। এখন কিভাবে ছুটি নিব সেটা আমাকে কথা বলে দেখতে হবে। ছুটি না নিলেও খেলা দেখতে পারবো, 9টা থেকে ডিউটি, কিন্তু যে খেলা দেখার পরে আসলে ডিউটিতে যেতে মন চায় না, এটা হলো একটা সমস্যা। আমাদের আবদুল্লাপুরের ছোটোখাটো একটা রেগুলার যানজট থাকেই, এটা পার হয়ে এখন বাসার দিকে যাব। দারুণ একটা রাইড এনজয় করলাম, আপনাদের সাথে অনেক গল্প করলাম। হয়তো অনেকে ধৈর্য ধরে এতগুলো কথা শুনেননি, কিন্তু যারা শুনছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সে ডিউটির কারণে আপনাদের সাথে গল্প করা, খেলা নিয়ে আলোচনা করা হয় না আমার ফ্রেন্ডদের সাথে, এটা আমি অনেক মিস করি। লাইফটা আসলে এমন একটা জিনিস যে আপনি যখন নিজের মতো করে ইনকাম করবেন, নিজের মতো করে সব করতে পারবেন, তখন আপনার কাছে সময় থাকে না। আর যখন আপনি ছোট থাকেন, চাইলে অনেক কিছু করা যায় না, বড়দের অনেক বাধ্যবাধকতা থাকে, তখন আপনি লাইফের সেরা সময়গুলো পার করেন। তো এখন যারা ইয়াং জেনারেশন আসছো, যারা খেলা দেখতেছো, রেগুলার খেলা দেখতেছো, গল্প করতেছো, ফ্রেন্ডের সাথে আড্ডা মারতেছো, মনে রাখবো এটা তোমাদের লাইফের সর্বশ্রেষ্ঠ সময়। এই সময়টা ভালো করে কাটাও, নিজেকে তৈরি করো ভবিষ্যতে যাতে নানা রকমের পরিশ্রম, কষ্ট, চাপ থাকার পরেও যেন নিজের জন্য কিছু বের করতে পারো। আমি যেটা সবসময় ট্রাই করি, একজন বাবা, একজন ডক্টর, একজন হাজব্যান্ড, সন্তান হিসেবে আমাদের অনেক দায়িত্ব থাকে ছেলেদের। সব কিছু পালন করার পরেও নিজের জন্য যদি আধা ঘন্টা সময় বের করতে পারি, সেটাই অনেক বড় একটা প্রাপ্তি হয়ে দাঁড়ায় আসলে। তো সেই জিনিসটা সবাই আমরা চেষ্টা করব, সবাই নিজের খেয়াল রাখবো, আরেকজনের খেয়াল রাখবো, কারো ক্ষতি করব না, সবার জন্য সবার সাথে মিলেমিশে চলবো। আর সবাই আমার জন্য দোয়া করবেন। আর আপনাদের সাথে এরকম অনেক কিছু নিয়েই ভিডিও নিয়ে আসবো, আপনাদের সাথে গল্প করব। যদি আমার কথাগুলো আপনাদের ভালো লাগে, এনজয় করেন, তাহলে অবশ্যই ফলো দিতে পারেন, কারণ আমার রেগুলার লাইফের সব কিছুই আমার শেয়ার করতে অনেক ভালো লাগে। ওকে, আমি বাসায় চলে আসলাম প্রায়। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।